আর একবার বলবি তো ছোটবেলার মতো ঝাঁটার বাড়ি খাবি বলে দিলাম। আপনি আমাকেও মেরে ফেললেও আমি পরপুরুষের সামনে যাব না। এ বেলায় এসে মেয়েটার হিজাবের উপর দিয়ে চুলের মুঠি চেপে ধরলেন রেখা বেগম। অমনি চেঁচিয়ে উঠল অর্ণা। আম্মু চুল ছাড়ো আপুর। মেয়ের কথা গ্রাহ্য করলেন না ভদ্রমহিলা। হুমায়রাকে টেনে হিঁচড়ে নেওয়ার চেষ্টা করতেই মেয়েটা কাতর কণ্ঠে বলল, দোহাই লাগে মামুনি, ছাড়ুন আমায়। কেন করছেন এমন? আমার এতদিনের পর্দা, আমার সম্মান নষ্ট করবেন না। দয়া করুন একটু। আমি তো সবসময় আপনাকে সম্মান করে এসেছি, আপনার সব কথা শুনেছি আমি, তবে আমার বেলায় কেন এত নিষ্ঠুর আপনি? ভদ্রমহিলা বোধহয় মায়া হলো। তিনি হাত আলগা করে শান্ত কণ্ঠে বললেন, সেই জন্যই তো তোর ভালোটা চাইছি আমি। আমার কথাটা মেনে নে না মা। মেজাজ খারাপ হলো হুমায়রার। সে এক ঝটকায় রেখা বেগমের আলগা হওয়া হাতটা ছাড়িয়ে ফেলল। নির্দিষ্ট দূরত্বে এসে বলতে শুরু করলো, আপনি জানেন আমি এখনো বিবাহিত, আমার স্বামী আছে, তাহলে আমাকে অন্য পুরুষের সামনে প্রদর্শন করে কিভাবে ভালো চাইছেন আপনি আমার? আপনি কেন এমন মামুনি? আপনি সব সময় আমার চোখের বিষ ভেবে এসেছেন আমাকে। থাকা খাওয়া নিয়ে পুরোটা জীবন খোঁটা দিয়েছেন আমায়, অথচ আমাকে যেভাবে খাটিয়েছেন, এর বিনিময়ে একটা অচেনা মানুষের ঘরেও অনায়াসে 3 বেলা খাবার জুটতো। আর আমার মা বাবার দিয়ে যাওয়া জিনিসপত্রের কথা না হয় নাই বললাম, তবু জীবনে কখনো আপনাকে অসম্মান করিনি আমি। সবসময় আপনার শুকরিয়া আদায় করেছি। এর মানে এই নয় যে আমি আপনাদের ভয় পাই সেজন্য কিছু বলি না। আমি আমার আল্লাহকে ভয় পাই, সেজন্য কখনো কারোর সাথে কোনো খারাপ আচরণ করি না। তবে আজকে আমি কিছুতেই আপনার কথা শুনবো না। আমি আমার পর্দা কিছুতেই নষ্ট করব না। পরপুরুষের সামনে যাব না আমি। এর জন্য যদি আপনি আমায় মেরেও ফেলেন তবুও না। এক নাগাড়ে কথাগুলো বলতে বলতেই গলা খানিক ভেঙে এলো হুমায়রার। রেখা বেগম তবদা খেয়ে আছেন। এর মাঝে বাইরে থেকে তার স্বামীর ডাক শোনা গেল। কিয়ৎক্ষণ ভাগ্নির দিকে অবাক চোখে চেয়ে থেকে স্থান ত্যাগ করলেন তিনি। সাথে সাথেই হুমায়রা খাটের সাথে হেলান দিয়ে মাটিতে বসে পড়ল। অর্ণার উদ্দেশ্যে বলল, দরজাটা লাগিয়ে আয়। আপু দুলাভাই তো তোমার খোঁজ খবরও রাখে না, নিজের মতো হয়তো নেশা করে পকেটে পনায় মেথে জীবন কাটাচ্ছে সে। তবে তুমি কেন এত সহ্য করছো? তোরা যেই চোখে একটা নেশাখোর বখাটে পুরুষকে দেখিস, আমি সেই চোখে আমার স্বামীকে দেখি। আমার কিশোরী মনে স্থান পাওয়া আমার একমাত্র হালাল পুরুষকে দেখি, যার মূল্য একটা নারীর জীবনে সবচেয়ে বেশি। অর্ণা চুপ রয়। শান্ত চোখে তাকিয়ে রয় হাঁটুতে মুখ গুজে রাখা আপুর পানে। তখনই দরজার বাইরে থেকে রেখা বেগমের রাগী স্বর ভেসে আসে। হুমায়রা দরজা খোল। বেশি বেড়েছিস তুই। অর্ণা। অর্ণাও মায়ের ডাকে সাড়া দিল না। রেখা বেগম এবার আরো রেগে গেলেন। বললেন, দরজা না খুলে কিন্তু দরজা ভেঙে ফেলবো আমি। ওনাদের কথা দিয়েছি আমি, আজকেই তোর বিয়ে হবে। আমার স্বামী থাকতে আমি কখনোই অন্য কাউকে বিয়ে করব না। তোর স্বামী মারা গেছে অলক্ষী কোথাকার। আর কখনো আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। ওর স্বামী ফিরে এসেছে। আপনার সাথে যে অনেক বোঝাপড়া আছে, এত তাড়াতাড়ি মরে গেলে হয়? ভদ্রমহিলা কথা শেষ করতে পারলেন না। প্রতিমধ্যেই পেছন থেকে একটা চেনা পরিচিত পুরুষালী ভরাট কণ্ঠের জবাবে থেমে গেলেন। উপস্থিত সকলের উৎসুক দৃষ্টি মুহূর্তেই দরজায় দাঁড়ানো কণ্ঠের মালিকের উপর নিবদ্ধ হলো। রেখা বেগম চমকে গেলেন। বুক শুদ্ধ ছ্যাদ করে উঠল তার। সময় নিয়ে পেছন ফিরতেই চোখ বড় বড় হয়ে গেল। দরজার কাছে ভদ্রভাবে দাঁড়িয়ে আছে স্বয়ং কৃষাণ মির্জা। তবে বেশভূষা পুরোটাই আগের কৃষাণের থেকে ভিন্ন। রাতের আধারে আচ্ছন্ন হয়ে পড়েছে ধরণী। সাথে রেখা বেগমের চোখে মুখেও আধার নেমে এসেছে। ভয়ে জবুথবু অবস্থা তার। বারবার আর চোখে পর্যবেক্ষণ করছে সামনে শটান দেহে দাঁড়িয়ে থাকা কৃষাণকে। আজকে তাকে দেখে পুরো ভদ্র ঘরের ছেলে মনে হচ্ছে। গোছানো শার্ট, সবগুলো বোতাম লাগানো। হাতে ব্রেসলেটের বদলে স্থান পেয়েছে ঘড়ি। ঘাড় সমান লম্বা চুল আবৃত হয়ে আছে টুপিতে। মুখে হালকা চাপদাড়ি। নাকের নিচে দেখা যাচ্ছে ছোট ছোট গোঁফ। দৃষ্টি শান্ত, তবে গভীরতা অনেক। একেবারে ভদ্রপুরুষ যাকে বলে। অথচ মাত্রই তার ঠান্ডা হুমকিতে পাত্রপক্ষরা দল বেঁধে বেরিয়ে গেছে। যাওয়ার আগে অবশ্য ভদ্রমহিলা কথা শোনাতে ভুলেনি। কৃষাণ খানিক এগিয়ে আসে রেখা বেগমের দিকে। শান্ত স্বরে বলে, আপনার কি মনে হয়েছিল শাশুড়ি আম্মা, আমাকে সব জায়গা থেকে ব্লক করে আপনি আমার স্ত্রীকে অন্য জায়গায় বিয়ে দিবেন আর আমি টেরও পাবো না? এত কেয়ারলেস হয়ে আপনার মতো মহিলার কাছে আমার স্ত্রীকে আমানত হিসেবে দিয়ে গেছি আমি?
আসলে আসলে কথা বলতে গিয়ে ঘেমে উঠছেন রেখা বেগম। কৃষাণ কিছুক্ষণ ভাবনায় ডুবে থেকে রেখা বেগমের স্বামীর উদ্দেশ্যে হাত ছুড়ে। শ্বশুরাব্বা, এদিকে আসেন। ভদ্রলোক তৎক্ষণাৎ এগিয়ে আসেন। তক্ষুনি শুনতে পান কৃষাণের আশ্চর্য কথাবার্তা। শাশুড়ি আমাকে দুই গালে দুটো কষিয়ে থাপ্পড় দিন, যেন ঘরের প্রতিটি কোণায় থাপ্পড়ের আওয়াজ পৌঁছায়। কৃষাণ আজ অবধি কখনো মুরব্বীদের উপর হাত তোলেনি। আর রেখা বেগম যেহেতু মা বয়সী নারী, তার উপরে কোনোভাবেই হাত তুলত না সে। কিন্তু এই মহিলাকে শায়েস্তা তো করতেই হবে, তাই এই পন্থা বেছে নেয়। ভদ্রলোক তার কথা শুনে হতভম্ব হয়ে গেছেন। স্ত্রীর পানে একবার চেয়ে একবার চাইলেন। যেখানে তিনি স্ত্রীর মুখের উপর সামান্য কথাও বলতে পারেন না, সেখানে থাপ্পড় মারবে? তিনি অবিশ্বাস্য কণ্ঠে বললেন, কি বলবে বাবা, বুঝতে পারলাম না। বলেছি আপনার স্ত্রীর দুগালে কষিয়ে দুটো থাপ্পড় মারেন, হাতের ছাপ যেন অবশ্যই বসে। আর যদি না পারেন তাহলে আপনাকে পাশের ঘরে বিধবা রুজিনান্টির সাথে বিয়ে পড়িয়ে দেব। এই তো অবশ্য আপনার ভালোই হবে। কি বলেন শ্বশুরাব্বা? রেখা বেগম চোখ বড় বড় করে তাকান। মানে তার সামনে তার স্বামীর কথা বলছে এই ছেলে? কি যাতা বলছো তুমি এসব? যা তা নয় শাশুড়াম্মা, আপনি জানেন আমি কথার খেলাপ করি না। আন্টির সাথে আমার আগেই কথা হয়েছে। এখন কথা না শুনলে শুধু কাজ সম্পন্ন করব। মানুষজনের চিন্তা করবেন না, পুরো এলাকার ছেলে ফেলে আছে, এক ডাক দিলেই পুরো আয়োজন সমেত বিয়ে সম্পন্ন করে যাবে। চুপসে যান রেখা বেগম। তবে থাপ্পড় খেতেও রাজি নন তিনি। কৃষাণ সিরিয়াস। সে শ্বশুরের হাত ধরে সম্মানের সাথে এগোতে এগোতে বলে, চলেন শ্বশুরাব্বা, আপনাকে বিয়েটা তাহলে পড়িয়ে দিই। এতে করে এই মহিলার থেকে মুক্তিও পাবেন আপনি। রোজিনা আন্টি মানুষটাও ভালো। এই ছেলে, এই, ওনাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? কৃষাণ গ্রাহ্য করে না। রেখা বেগম তড়িৎ হস্তে এগিয়ে আসেন। এই ছেলেকে মোটেও হালকাভাবে নেওয়া যাবে না, তাই নিজেই পরাজয় বরণ করলেন। আরে আরে থামো। অর্ণার বাপ, তুমি আমারে থাপ্পড় মারো, সমস্যা নাই। থেমে যায় কৃষাণ। ঘুরে তাকায় হাসি মুখে। ভদ্রলোকের হাত ছেড়ে ঠান্ডা কণ্ঠে আদেশ ছুড়ে, নেন, কাজ সম্পন্ন করুন শ্বশুরাব্বা। যেভাবে বলেছি সেভাবেই দেবেন কিন্তু। কৃষাণের কথায় স্ত্রীর দিকে তাকান তিনি। বিভ্রান্তি নিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। পরপর শব্দ করে চর বসান স্ত্রীর গালে। রেখা বেগম প্রায় নুয়ে পড়েছে। এর মাঝে আরেক গালে থাবিয়ে চর খেলেন। স্বামীর বলিষ্ঠ হাতে পরপর দুটো চর খেয়ে মাথা শুদ্ধ ভনভন করছে তার। পাশের সোফায় ধপ করে বসে পড়লেন তিনি। ততক্ষণে গাল দুটো লাল হয়ে গেছে। কৃষাণের মায়া হলো না, উল্টো শক্ত কণ্ঠে বলল, আপনি যদি মহিলা না হতেন আজকে আপনার লাশ পুঁতে দিতাম আমি। বাবা, ও বুঝতে পারেনি, ক্ষমা করে দাও ওকে। ঠিকমতো বউ শাসন করতে না পারলে আরেকবার এসে আপনাকে গণধোলে খাওয়াবো, বলে দিলাম। মেরুদণ্ডহীন লোক। কথা শেষ করে গটগট পায়ে স্থান ত্যাগ করল কৃষাণ। ভদ্রলোক তার যাওয়ার পানে তাকিয়ে রইলেন। তিনি নিজেও জানতেন না আজকের ব্যাপারে। হুমায়রাদের মতো সেও ক্ষণিক আগেই জেনেছিল সব। অবশ্য জেনেও কাজ কি? তিনি তো আর স্ত্রীর সাথে পেরে ওঠে না কখনোই। তাকে মানলে তো রেখা বেগম। কৃষাণ ধীর পায়ে এসে কক্ষের সামনে দাঁড়ায়। ক্ষীণস্বরে ডাকে, অর্ডা, দরজাটা খোলো। ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। একটু পর খট করে দরজা খুলে বেরিয়ে আসে অর্ণা। কৃষাণকে দেখেই মুচকি হাসে। সালাম চুকে ভালো মন্দ জিজ্ঞেস করে। উত্তরে স্বাভাবিকভাবেই জবাব দেয় কৃষাণ। পরপর কথা না বাড়িয়ে স্থান ত্যাগ করে কিশোরী। নিঃশব্দে কক্ষে প্রবেশ করে কৃষাণ। হুমায়রা তখনও খাটের সাথে হেলান দিয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে। নিঃশব্দে কক্ষে প্রবেশ করে কৃষাণ। এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে স্ত্রীর সামনে। গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি বুঝাতে চায়, তবে কোনো প্রতিক্রিয়া না পেয়ে শীতল কণ্ঠে ডাকে, এই হুজুর নে। বহুদিন পর এই অকাঙ্ক্ষিত বহুদিন পরে এই আকাঙ্ক্ষিত ডাকটি শুনে হৃদয়ের কার্নিশ ছুঁয়ে ভালো লাগার স্রোত বয়ে যায় হুমায়রার। তবে অভিমানের কাছে সেই ভালো লাগার আর টাইম এলে না। ওভাবেই মুখ গুজে বসে রয় সে। এর মাঝেই ফের ভেসে আসে মানুষটার গলা, রেডি হয়ে নে, চলে যাবো আমরা। আপনি কেন এখানে এসেছেন? কেন আবার? আমার বউ নিতে? আমি কোথাও যাব না। না যাওয়ার কোনো অপশন তো নেই। হয় ইচ্ছাকৃতভাবে রেডি হয়ে যেতে হবে, নয়তো আমার কোলে চড়ে। হুমায়রা আমলে নিল না কথাখানা, ঠায় বসে রইল। তখনই অকস্মাৎ তার দেহটা শূন্যে তুলে নিল কৃষাণ। মেয়েটা চমকায় হকচকায়, তবে অভিমানে মুখ দিয়ে টু শব্দটি করে না। কৃষাণের পা চলমান।
ওভাবেই রেখা বেগমের কক্ষ হতে বসার রুমে উপস্থিত সকলের সামনে দিয়েই হুমায়রার রুমে এসে থামে সে। হাত আলগা করে কোল থেকে নামায় মেয়েটাকে, বলে, বোরকা পর তাড়াতাড়ি, নয়তো এভাবে নিয়ে যাবো কিন্তু। হুমায়রার নাকের পাঠা বারবার ফুলে ফুলে উঠছে। যে কোনো সময় অশ্রুরা বাঁধ ভেঙে ঢলে পড়বে বোধ হয়। সে বিরক্তি নিয়ে আলমারি খুলে পরপর বোরকা পরে মিনিট পাঁচেকের মধ্যেই নিজেকে পর্দায় আবৃত করে নেয়। কৃষাণ এগিয়ে এসে ওর হাতটা ধরতে নেয়, অমনি পিছিয়ে যায় মেয়েটা। শান্ত দৃষ্টিতে সে দৃশ্য দেখে মানব, এরপর আর জোর করে না, পা বাড়ায় সামনের দিকে। হুমায়রাও চুপচাপ হেঁটে চলে পিছু পিছু। বাইরে স্ট্যান্ড করা কৃষাণের বাইকটা দেখতেই ব্রু কুঁচকে গেল হুমায়রার। আরেকবার যেই বন্ধুর বাইকটা নিয়ে এ বাড়িতে এসেছিল সেই বাইকটাই এটা। মেয়েটার মনে প্রশ্ন জাগে। এর মানে কি উনি এতদিন বন্ধুদের সাথে ছিল? প্রশ্নটা মনের মধ্যেই চেপে রেখে বিরক্তি না করে বাইকে উঠে পড়ে। কৃষাণকে না ধরে এক হাতে শক্ত করে বাইক ধরতে উদ্যত হয়। সেই দৃশ্য ভিউ মিররে লক্ষ্য করে তৎক্ষণাৎ হুমায়রার হাতখানা ধরে ফেলল কৃষাণ। পরপর নিজের কোমর জড়িয়ে নেয় সে হাত দিয়ে। মানুষটার শক্ত হাতের বাঁধন থেকে চেয়েও হাত ছাড়াতে পারে না হুমায়রা। ব্যর্থ শ্বাস ফেলার মাঝেই শুনতে পায় একটা ভারী স্বর। হাজার জেদ দেখাবি, মেনে নেব, তবে যে জেদ তোর ক্ষতি ডেকে আনে সেই জেদ দেখাবে না দ্বিতীয়বার। কেননা তোর মাঝে আমার আমিটা বেঁচে থাকে, নিজের ক্ষতি করার চেষ্টা করলে জানে মেরে ফেলবে একদম। মাথায় টুপি পড়েছে শুধুই, ঘাড় তারামি এখনো আগের মতোই রয়ে গেছে। বখাটে পুরুষ। মনে মনে বিড়বিড় করল হুমায়রা। অতঃপর ভিতরের জেদ দমিয়ে রেখে মুখে কুলু পেটে চলল বাকি রাস্তা। প্রায় 2.5 ঘন্টা জার্নির পর কুমিল্লা থেকে ঢাকার এই দীর্ঘপথ শেষ করে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছালো কৃষাণ। উত্তরার একটি দোতলা বাড়ির গেট পেরিয়ে ঢুকলো তার বাইকটি। বাড়িটা দেখতে বেশ শৌখিন, সাথে একটা কৃষ্ণচূড়া গাছ বাড়িটির ছাদ ছুঁয়েছে। চারপাশে জলমান সোডিয়ামের কৃত্রিম আলোয় সেই দৃশ্য মুগ্ধ নয়নে দেখতে দেখতে বাইক থেকে নামলো হুমায়রা। ভালোভাবে অচেনা জায়গাটার সর্বত্র নজর বুলাতে লাগলো। এর মাঝেই বাইক পার্ক করে তার সামনে এসে হাত বাড়িয়ে দিল কৃষাণ। এবারও তাকে উপেক্ষা করলো রমণী। মানুষটা বোধহয় এরকম কিছুই আশা করেছিল, তাই তেমন একটা প্রতিক্রিয়া দেখালো না, বরং পথ দেখিয়ে দিল। পথ অনুসরণ করে পা বাড়ায় সে। তবে সিঁড়ি অতিক্রম করতে যেয়ে বিপত্তি ঘটে। মাত্র 2টো সিঁড়ি পেরিয়ে 3 নাম্বার সিঁড়িতে পা রাখতে নিবে তখনই বোরকার সাথে পা আটকে পড়তে নেয়। অমনি পাশ থেকে একজোড়া বলিষ্ঠ হাত এসে আঁকড়ে ধরে তার হেলে পড়তে নেওয়া শরীরটাকে। হুমায়রা বিরক্ত হয় নিজের প্রতি। খোদার দুনিয়ায় ঠিকমতো একটু রাগও দেখাতে পারে না বেচারি। সব ঝামেলায় সে আশ্রে পড়ে তার রাগের বিপক্ষে। প্রকৃতিও যেন মেনে নিতে পারছে না ওদের এই দূরত্ব। মেয়েটা বিরক্তির শ্বাস ফেলে। নিজেকে ছাড়াতে নিবে এর আগেই কোনরূপ কথাবার্তাহীন তাকে এবারও কোলে তুলে নেয় কৃষাণ। ছটফটিয়ে উঠে সে। রাগী স্বর কণ্ঠনালী ভেদ করে বাইরে বেরোনোর আগেই শুনতে পায় মানুষটা নিষেধাজ্ঞা। শ্শ্, মানুষ আছে এখানে। দোতলার সবগুলো রুম অতিক্রম করে একেবারে কর্নারের রুমে এসে থামলো কৃষাণ। পকেট থেকে চাবি বের করে দরজা খুলতেই গটগট পায়ে অন্ধকার রুমেই ঢুকে পড়ল হুমায়রা। জানালার থাই গ্লাস খোলা থাকায় হালকা রূপালি আলো এসে রুমে প্রবেশ করছে। সে আলোয় রুমের মধ্যে শুধু একটা নর্মাল খাট আবিষ্কার করলো। বোরকা খুলে খাটের মাথায় রাখে সে। পরপর খিটখিটে মেজাজে বলে ওঠে, আল্লাহর দুনিয়ায় আমার কোনো মূল্যই নেই বোধ হয়। যে যেভাবে পারবে আচরণ করবে, যখন ইচ্ছে কাছে টানবে, যখন ইচ্ছে দূরে ছুঁড়ে ফেলবে। আমার কোনো ইচ্ছে অনিচ্ছা কিচ্ছু নেই। সবার ইচ্ছে মতোই চলতে হয় আমাকে। আমাকে মানুষই মনে হয় না কারো। বলতে বলতেই বিছানার একপাশে বসে পূর্বের ন্যায় হাঁটুতে মুখ গুজে দিল। সব কিছুই মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে কৃষাণ। পৃষ্ঠে কিছুই বলে না। দরজা লক করে ধীর পায়ে এগিয়ে আসে স্ত্রীর নিকট। নিঃশব্দে পাশে বসে। হিমশীতল কণ্ঠে বলে, তারপর হুমায়রা প্রতি উত্তর করে না। ওভাবেই আরেকটু দূরে সরে বসে। কৃষাণও এগিয়ে আসে। ফের একই স্বরে জানতে চায়, কি রে বউ, চুপ হয়ে গেলি কেন? যত অভিযোগ অভিমান আছে ছেড়ে ফেল, আমি সবটুকু মেনে নিতে প্রস্তুত। এবারও কোনরূপ সাড়া মেলে না, বরং আগের মতোই দূরে সরে যায় রমণী। কৃষাণও একই কাণ্ড ঘটায়। এভাবেই পেছাতে পেছাতে একেবারে খাটের অপর প্রান্তে চলে আসে দুজন। হুমায়রা সেদিকে খেয়াল নেই। হাঁটুতে মুখ গুজা বিধায় ব্যাপারটা বুঝতে সক্ষম হয়নি সে। মানুষটার সান্নিধ্যে কোনো কিছু না ভেবেই এবারও পিছিয়ে গেল।
অমনি দেহখানা বিছানার বাইরে পড়তে নিল। তৎক্ষণাৎ কৃষাণের পুরুষালী হাত টান মেরে এদিকটায় নিয়ে আসে তাকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই মেয়েটাকে শুয়ে দিয়ে তার উপর আধশোয়া হয়। আকস্মিক ঘটনায় কিছুটা ভড়কে যায় হুমায়রা। থতমত খাওয়া দৃষ্টিতে তাকায় মানুষটার পানে। তার প্রতিক্রিয়া দেখে না চাইতেও ঠোঁট কামড়ে হেসে ফেলে কৃষাণ। বলে, আরেকটু হলে এখন ফ্লোরে চিত হয়ে থাকতেন মহারানী। স্বামীর থেকে দূরত্ব বাড়ালে এমনই হয়। এ পর্যায়ে এসে নিজেকে আর দমিয়ে রাখতে পারল না হুমায়রা। রাগে দুঃখে শব্দহীন ঢুকরে কেঁদে দিল। এই প্রথম হুমায়রাকে এভাবে সরাসরি কাঁদতে দেখল কৃষাণ। ছেলেটার মনে হলো ক্রন্দনরত অবস্থায় মেয়েটাকে আরো মাতাল করা সুন্দর লাগে। লালিত চোখ মুখ খিচে রাখা, উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে রেখেছে, ক্ষণে ক্ষণে নাকের পাটা ফুলে উঠছে। সবকিছু মিলিয়ে এক অন্যরকম মায়াবী লাগছে মেয়েটাকে। এর মাঝেই কান্নার গতি কমে হুমায়রার। অশ্রুসিক্ত নয়ন মেলে তাকায় সে। কান্না ভেজা কণ্ঠেই থেমে থেমে বলে, আপনি আপনি অনেক খারাপ। আমাকে কষ্ট দিতে শুধু ভালো লাগে আপনার। এবারও বোধহয় এজন্যই ফিরেছেন। আবারও একদিন বলা কওয়া ছাড়াই আমায় ফেলে চলে যা। কথা শেষ করতে পারল না মেয়েটা। এর একজোড়া শুকনো ঠোঁট এসে তার ঠোঁট জোড়া দখলে নিয়ে নিল। হুট করেই, একদম হুট করেই ঘটনাটা ঘটে গেল। সেকেন্ডের জন্য ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল রমণীর লতানো দেহখানা। জবান বন্ধ হলো নিমিষেই। স্বামীর খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ, গাল ছুতেই হাত ধয়ে আপনা আপনি ঘামছে ধরল মানুষটার পিঠ। কিছুক্ষণের মধ্যেই হুমায়রাকে ছেড়ে দিল কৃষাণ। পরপর কানের কাছে মুখ নিয়ে অনুতপ্ত স্বরে বলল, সরি বউ, আর কখনো ছেড়ে যাব না। এবার মতো ক্ষমা করে দে এই অধমকে। কথা দিচ্ছে, এ দেহে প্রাণ থাকতে আমার এই প্রাণ পাখিটাকে আর কখনো দক্ষটা ছুতে পারবে না। শান্ত হয়ে রয় হুমায়রা। কোনো প্রকার শব্দ করে না। চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ে অশ্রুকণা। ফের শুনতে পায় মানুষটার কাতর স্বর। এই প্রাণ পাখি, সরি তোরে কলিজা বউ, কথা বল না একটু, অস্থির লাগছে তো। পুরো 6 মাস যে একবারও কথা বলেননি, তখন অস্থির লাগেনি? মেয়েটার মুখের দিক পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে কৃষাণ। কিয়ৎক্ষণ তার টলমলের চোখে চেয়ে থেকে বলে, তুই জানিস কত রসহ্য রকম ছিল ওই 6 মাসের এক একটা দিন। বলেছেন আমায়, খোঁজই তো নেননি আমার। জীবন যে কতটা কঠিন হতে পারে এই 6 মাসে তা হাড়ে হাড়ে টের পেয়েছি আমি। প্রথম 2-1 মাস পুরো ভবঘুরে হয়েছিলাম। কোনো কিছুর সাথে খাপ খাইয়ে উঠতে পারছিলাম না। না ছিল কোনো কাজের অভিজ্ঞতা, না ছিল কোনো টাকা। ভালো কাজের সন্ধানে গেলেই টাকার প্রয়োজন, আর অন্যান্য কাজ আমার দ্বারা হয়ে উঠতো না। তবুও প্রায় 1 মাসের কাছাকাছি একটা মোবাইলের শোরুমে কাজ করেছিলাম, তবে কোনো টাকা মেলেনি। তারা কাজ শিখিয়েছে, পরিবর্তে আমি কাজ করেছি, দোকানেই থেকেছে। এভাবে 1 মাস কেটে যেতে থাকে, তবুও আমার বেতন ধরা হয় না। এদিকে সব কিছু ম্যানেজ করে তোকে আনতে হলে আমার যত তাড়াতাড়ি সম্ভব টাকা প্রয়োজন, তাই এই কাজ ছেড়ে দে। তারপর একটা গার্মেন্টসে চাকরি হয়। সেখানে প্রথম কাজ শেখাতে গিয়ে ওইখানকার লোকরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করাতে আমার মেজাজ খারাপ হয়েছে। তুই তো চিনিসই আমায়, বেশি দিন সহ্য হয়নি এসব। একদিন ওদের মুখের উপর জবাব দিয়ে সেখান থেকেও চলে আসে। এইভাবেই কোনো কিছুর সাথে নিজেকে মারাতে না পেরে পুরো দেশে আরও অবস্থা হয় আমার। থাকা খাওয়ার চিন্তা তো আছে। কয়েকটা ছেলের সাথে একটা ব্যাচেলর রুমে থাকতাম, তবুও ভাড়া দিতে গিয়ে হিমশিম খেতে হতো। ঠিকমতো খাবারটাও মিলত না। অতপর একটা সময় পা রাখি আল্লাহর ঘরে, ওনার কাছে সাহায্য চাইতেও শুরু করি। আলহামদুলিল্লাহ, একদিনের মধ্যে একটা রেস্টুরেন্টে কাজ পাই। খাওয়া দাওয়া সেখানেই হতো। প্রতি সপ্তাহে তোর মামুনের কাছে টাকা পাঠাতাম। এত কিছুর ভিড়েও সেটা কখনো মিস করিনি। রাস্তাঘাটে হেল্পারের কাজ করে হলেও এখানে আসার পর থেকে সপ্তাহে সপ্তাহে সেই টাকা পাঠানো হতো। মাস শেষ হয়, তবে মাস শেষে তোর মামুনের কাছে পাঠানো টাকা কেটে যে টাকা হাতে আসে সেটা দিয়ে রুম ভাড়া দিলেই টাকা শেষ। পুনরায় চিন্তায় পড়ে যায়। তবে আল্লাহর কাছে প্রার্থনা করা তখনও ছাড়িনি। এভাবে চলে যায় 2.5 মাসের মতো। হঠাৎ করে একদিন আমার রুমে এসে উপস্থিত হয় আমার বন্ধুরা। আমার 2টো সিম ছিল। যে সিমের নম্বর সবার কাছে ছিল সেটা বন্ধ করে রেখেছিলাম। ওরা কীভাবে আমাকে খুঁজে বের করেছে আমি আজও বলতে পারবো না। ওর আসার পর আমার ভবঘুরে জীবনের সমাপ্তি হয়। 4 বন্ধু মিলে অনেক চেষ্টার পর প্ল্যান করি ক্যাফে খোলার। তবে টাকা ছাড়া এটাও সম্ভব নয়। এবেলায় টাকা আমাকে আটকে রাখতে পারেনি, কারণ আমার বন্ধুরা আমার সাথে ছিল। আমার অজান্তেই সাইফুল ওর বাইকটা বিক্রি করে দেয়। রবি ও অভি লোনের ব্যবস্থা করে এনে আমার হাতে টাকা ধরিয়ে দেয়। আমি হতবাক হয়ে থাকি বন্ধুদের কাণ্ডে। অবশেষে একদিন ক্যাফে খুলেই ফেলি।
এবং আল্লাহর রহমতে 1 মাসের মধ্যেই সে ক্যাফে ভালো উন্নতি হয়। আস্তে আস্তে ক্যাফের অগ্রগতির সাথে সাথে লোন শেষ করে ফেলে। রবির সাহায্য নিয়ে সাইফুলের বাইকটাও ফিরে আনে। ভাগ্যিস যার কাছে বাইকটা বিক্রি করেছিল সে ছেলেটা ভালো ছিল। তারপরেই রুমটা ভাড়া নেই, একটা খাট কিনে। ভেবেছিলাম আরও কিছু কিনে এই মাস শেষেই তোকে নিয়ে আসবো। তবে তোর মামনি এর আগে বিশ্বাসঘাতকতা করে ফেললো। উনি যদি মহিলা না হতো আজকে ওনাকে ঠিক খতম করে ফেলতাম আমি। আপনি কি আগে থেকেই মামুনি সম্পর্কে সবটা জানতেন? আর আপনি কি এখনো মারামারি করেন? হুম, প্রথম যেদিন তোকে আনতে ও বাড়িতে গিয়েছিলাম সেদিনে আন্দাজ করতে পেরেছিলাম। পরে খবর নিয়ে সব জেনেছে। আর মারামারি এখন আর ভবিষ্যতে কি? আমার কলিজায় কেউ হাত দিলে তাকে জ্যান্ত পুঁতে ফেলবো আমি, সেটা যখনই হোক। মামুনির সাথে তো আপনার যোগাযোগ ছিলই, তাহলে আমার সাথে কেন একবারও কথা বলেননি? ওরে পাগলি রে, তোর সাথে কথা বললেই তুই কাঁদতি। পরিস্থিতি না বুঝে আবদার ছুড়ে বসতি তোকে নিয়ে আসার। বলতি পরিস্থিতি যেমনই হোক তুই সব মানিয়ে নিবি। আমি জানি তুই মানাতে পারতি, 3 বেলা খাবার না পেলেও কিছু বলতি না। কিন্তু ঘরে ফিরে তোর রানারের মুখখানা দেখার সক্ষমতা আমার হয়নি। তখন আমি নিজেকে কিভাবে সামলাতাম বল? সব দিক ভেবে আমার যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। আর এদিকে শুধু তোরই কষ্ট হয়েছে, আমার হয়নি? আপনার কষ্ট হলেই কি? আপনি তো সব কষ্ট সিগারেটের ধোঁয়ার সাথেই উড়িয়ে দেন, এমনকি গোটা আমিটাকেই। তুই তো সিগারেটের থেকেও ভয়ানক নেশার প্রাণ পাখি। তোকে ভোরানোর স্বাদ দিয়ে কোনো নেশাতে আছে? তুই নামক নেশাতে যে আমি চির আসক্ত। এক একটা বাক্য মন জুড়ে অদ্ভুত শিহরণ জাগায় হুমায়রার। ভিতরে দলা পাকায় ভালো লাগার অনুভূতিরা। এর মাঝেই ফের কর্ণপাত হয় মানুষটার গলা। রাগ কমেছে মহারানী? মেয়েটার দৃষ্টি এলোমেলো হয়। কৃষাণের এমন সহজ স্বীকারোক্তিতে আড়ষ্ট বদন নুইয়ে নেয় তৎক্ষণাৎ। সেই দৃশ্য নিরীক্ষণ করে হাসে কৃষাণ। বলে, আর হ্যাঁ, কেবল তোকে ছবি বলে গত 5 মাস যাবৎ এই ঠোঁট ঝাড়ে কোনোরূপ অপবিত্র জিনিস ছুঁয়ে দেখেনি। সুতরাং এখন ঠোঁটের মালকিন কোনো বিড়িখোর নেশাখোর নয়, একেবারে ভদ্র পুরুষ। অতটা ভালো হতে পারেনি। তুই হয়তোবা আলেম, হাফিজ অথবা হুজুর স্বামী চেয়েছিলি, তবে ওসব হতে পারেনি। শুধুমাত্র নামাজটুকু পড়তে পারি, আর বাকি সব না হয় তুই শিখিয়ে দিস, চলবে তো? অত্যাধিক বিস্ময়ে অভিভূত হুমায়রা। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তার। ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। ধীরে ধীরে স্বামীর গলা জড়িয়ে ধরে মিহিস্বরে বলে, আপনাকে কে বলেছে আমি আলেম, হাফেজ, হুজুর জীবনসঙ্গী চেয়েছি? আমি সবসময় একজন দিনদার স্বামী চেয়েছি। আপনাকে দিয়ে বেশ চলবে আমার। কৃষাণ তৃপ্তিময় হাসে। ঠোঁট ছোঁয়ায় স্ত্রীর কপালে, পরপর গালে, নাকে, থুতনিতে, ঠোঁটে একে একে সমস্ত মুখশ্রী জুড়ে ভালোবাসার বর্ষণ বইয়ে দেয়। কানের কাছেও চুমু খায়। ফিসফিস করে বলে, ভালোবাসে বউ, বড্ড বরাবর রকমের ভালোবাসে। বলেই হুমায়রার হাত দুটো শক্ত করে মুঠোয় পুড়ে নেয়। পরপর মুখ ডুবিয়ে দেয় গলদেশে। মেয়েটা শিউরে ওঠে। মুহূর্তেই মানুষটার ছোঁয়ায় ভিজে ওঠে গ্রীবাদেশ। ভিতরে শুরু হয় তোলপাড়। হাপড়ের মতো ওঠানামা করতে থাকে বক্ষ। কৃষাণ থেমে নেই। ধীরে ধীরে হুমায়রার মাঝে আরো গভীরভাবে মত্ত হয়ে ওঠে সে। গভীর হয় তার ছোঁয়া। সেই গভীরতা সামলাতে বেগ পোহাতে হয় হুমায়রাকে। একটা সময় পরম আবেশে শুয়ে নেয় স্বামী নামক পুরুষটির উন্মাদনা। চোখ দিয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা সুখের নোনা জল। দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সিক্ত হয় প্রিয় পুরুষের ভালোবাসার পরশে। অতঃপর রজনীর বুকে একত্র হয় 2টি দেহ। হৃদয় রঙিন হয় মিলনের মধুময় ছোঁয়ায়। লেখা হয় আরেকটি প্রেমের পবিত্র পূর্ণতা, যার নামকরণ করা হয় হৃদয় রাঙানো প্রেম। ধরণীর বুকে আজানের মিষ্টি ধ্বনি ছড়িয়ে পড়তেই ঘুম হালকা হয়ে এলো কৃষাণের। আজানের সাথে ঘুম ভেঙে যাওয়া এখন তার অভ্যাসে পরিণত হয়েছে। সময় নিয়ে বন্ধ আগি চুগল সময় নিয়ে বন্ধ আখি চুগল মেলে তাকালো সে। ঘরময় আবছা আলোয় নিজের বুকে আবিষ্কার করলো একটা নরম দেহ, যা পুরো আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে তাকে। যেন ছেড়ে দিলেই কোথাও পালিয়ে যাবে। দুনিয়ার সকল সুখ শান্তি এখানেই খুঁজে নিয়েছে দেহের মালকিন। দৃশ্যখানা কিছুক্ষণ মনোযোগ দিয়ে নিরীক্ষণ করলো কৃষাণ। শুকনো হাসি ফুটল তার ঠোঁটে। পরপর কিছুটা ঝুঁকে ক্ষীণস্বরে ডেকে উঠল, হ্যাঁ হুজুরনি। হুম। ঘুম জড়ানো কণ্ঠে উত্তর করল হুমায়রা। আজানের সুর তারও কর্ণকুহরে পৌঁছেছে। তবে শরীরের দুর্বলতা আর ঘুমের তাড়নায় চোখ মেলতে ইচ্ছে হচ্ছিল না। মানুষটার কণ্ঠ শুনে এ বেলায় এসে ভারী চোখের পাতা পিটপিট করে করল সে।
কৃষাণের লোমশ যুক্ত নগ্ন বুকে চোখ গেল তৎক্ষণাৎ। অমনি মনে পড়ল রাতে মানুষটার করা পাগলামির কথা। সাথে সাথে কপোলদ্বয় লালা বাবা ছড়িয়ে পড়ল মেয়েটার। লাজে আইঢাই করে উঠল মন। চোখ বুঝে এলো আপনা আপনি। কতক্ষণ এভাবেই কাটলো। একটা সময় কৃষাণের কোনো সারা শব্দ না পেয়ে ধীর গতিতে মাথা তুলে তাকালো হুমায়রা। অমনি চোখাচোখি হলো দুজনের। মেয়েটা খানিক চমকালো। এর মাঝে ভেসে আসলো মানুষটার ঠান্ডা কণ্ঠ। আসসালামু আলাইকুম মহারানী, ঘুম হয়েছে আপনার? মেয়েটা ঘুমিয়েছে ঘন্টাখানেক হবে কিনা সন্দেহ, অথচ তার ঘুম হারাম করা ব্যক্তি কি সুন্দর করে জিজ্ঞেস করছে ঘুম হয়েছে কিনা। হুমায়রা প্রথমে সালামের জবাব নিল, পরপর মিহিস্বরে বলল, হুম। তাহলে এবার নামাজের জন্য যাওয়া যাক। হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ালো হুমায়রা। অতঃপর বিছানা ছেড়ে মাটিতে ভর দিতেই শরীরে চিনচিনে ব্যথা অনুভব করলো। চোখ মুখ খিচে নিল। শরীরটা খানিক হেলে দুলে উঠল। ব্যাপারটা লক্ষ্য করলো কৃষাণ। পরপর হুমায়রাকে কিছু বুঝতে না দিয়েই তার ছোট্ট দেহটা দুহাতের আঁচলায় নিয়ে নিল। বিলম্বহীন হাঁটা ধরল ওয়াশরুমের দিকে। আকস্মিক কাণ্ডে হকচকিত হুমায়রা তৎক্ষণাৎ মানুষটার গলা জড়িয়ে ধরল। তাকালো চোখ বড় বড় করে। কিছু বলতে নিবে তখনই শুনতে পেল প্রত্যাশিত কিছু বাক্য। এতটা নাজুক হওয়ার কি খুব বেশি দরকার ছিল? এখন এই নাজুক পাখিতে আমার অবাধ্য বিচরণ নিয়ম করে সামাল দিতে পারবি তো? মেয়েটার গা যেন প্রায় শিউরে উঠল মানুষটার কথায়। নজর নামিয়ে নিল তৎক্ষণাৎ। কুণ্ঠায় মিয়ে গিয়ে মুখ লুকালো স্বামীর বক্ষ প্রাঙ্গণে। পৃষ্ঠে কোনরূপ শব্দ উচ্চারণ করতে সক্ষম হলো না আর। ওর কাণ্ড দেখে ঠোঁট চেপে হাসলো কৃষাণ। শাওয়ার নিয়ে একেবারে উজু করে ওয়াশরুম থেকে বেরোলো কৃষাণ ও হুমায়রা। খাটের মাথায় একটা শপিং ব্যাগে জায়নামাজ দেখা যাচ্ছে। সাথে আরও কয়েকটা শপিংয়ে তাদের দুজনের জামা কাপড়। রাতের বেলা অত কিছু খেয়াল করেনি হুমায়রা। সে এগিয়ে গিয়ে জায়নামাজের ব্যাগটা হাতে নেয়। সেখান থেকে দুটো জায়নামাজ এনে বিছিয়ে দেয় ফ্লোরে। কৃষাণ টুপি পরে এসে দাঁড়ায় একটাতে, অপরটাতে দাঁড়ায় হুমায়রা। মেয়েটা আর চোখে এক পলক তাকায় মানুষটার দিকে। দেখতে পায় তার দোয়া ও ধৈর্যের ফল। অবশেষে আল্লাহর দয়ায় তার দোয়া কবুল হলো। স্বামীর জায়নামাজের পাশাপাশি সালাত আদায়ের সৌভাগ্য হলো তার। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নেয় সে। শুক্রিয়া জানায় তার রবের নিকট। পরপর সালাত শুরু করে। কৃষাণের নামাজ আগে শেষ হয়ে গেছে। জায়নামাজে বসে মনোযোগ সহকারে হুমায়রাকে দেখতে ব্যস্ত সে। হুমায়রা তখন নামাজ শেষ করে মোনাজাত ধরেছে। সময় নিয়ে মোনাজাত শেষ করে সে। তৎক্ষণাৎ তার কোলের উপর শুয়ে পড়ে কৃষাণ। মেয়েটা খানিক ভড়কে যায়। কণ্ঠনালী ছিঁড়ে বেরিয়ে আসে অস্ফুট আর্তনাদ। এমা কি করছেন? উম, প্রশ্ন নয়। কতদিন ধরে এখান থেকে ঘুমানো হয় না, কথা না বলে চলে হাত বুলিয়ে দেয়। এক সময় একজন বখাটে পুরুষ তার চুলে হাত দিলে মোটেও পছন্দ করতো না, খুন করার দৃষ্টিতে তাকাতো। চোখ বন্ধ করেই কিঞ্চিত হাসে কৃষাণ। উত্তরে বলে, কোনো এক মায়াবিনীর মায়াভরা চাহনিতে ওই পুরুষটি খুন হয়েছে, সে কবে কখন। ওই মায়া যে তার দাফন হয় নিয়ম করে এখন। পুরুষটি তার স্ত্রীকে বলেছিল তার থেকে 3 মাইল দূরত্ব থাকতে। অথচ স্ত্রী নামক সে বোকা নারীটি তো জানতো না সে সামান্য দূরত্ব বাড়ালে পুরুষটি ঝলসে যেত আড়ালে। তাকে তো বলেনি কেউ। সে সামান্য দূরত্ব বাড়ালে সে কি পুরুষটির চোখের দিকে তাকায়নি? তাকালেই তো চোখ রাঙাতো। আচ্ছা বাবা, মানলাম ভুল এই পুরুষটিরই ছিল, কিন্তু এখন তো সে নিজেকে শুধরে নিয়েছে। হুম। আগের পুরুষটির থেকে ভালো তো? উম, আগের পুরুষটিও ততটা মন্দ ছিল না, শুধু একটু বখাটে ছিল এই যা। তবে এখনো সে একটু বেশি ভালো। সময় নিয়ে উত্তর করল হুমায়রা। জবাবে কৃষাণ ফটাফট বলে উঠল, তাহলে এখন তাকে একটা চুমু দেওয়া হোক। একটা চুমু তো নিশ্চয়ই পাওয়া না সে। মেয়েটা থতমত খায়। চোখ বড় বড় করে তাকায় মানুষটার পানে। কৃষাণের চোখ তখনও বন্ধ। চুলে হাত বুলানো পরম আবেশে উপভোগ করছে সে। ফের ঠোঁট নেড়ে বলে, স্ত্রীর ভালোবাসা পাওয়া কিন্তু স্বামীর হক। ফটাফট চুমুটা খেয়ে নে হুজুরনি, নয়তো। কথার মাঝে কপালে কারণ নরম ঠোঁটের স্পর্শ পেয়ে থেমে গেল কৃষাণ। প্রথম নারীর স্পর্শে ভিতরটা কেমন যেন অদ্ভুত শিহরিত হলো। এক পশলা বৃষ্টির ন্যায় ভালো রাগারা আশ্রে পড়ল হৃদয়ে। কিয়ৎক্ষণ নীরবতা বহমান রইল কক্ষ জুড়ে। সহসা কিছু একটা মনে পড়তেই তরাক দৃষ্টিতে চোখ খুলল কৃষাণ। ব্যস্ত স্বরে বলল, কোরআন তেলাওয়াত করবি না? এনেছেন? হুম। সোজা হয়ে বসল কৃষাণ।
পরপর এগুলো দেয়ালের তাকের দিক। আলতো হাতে সেখানে রাখা কোরআন শরীফটা হাতে নিল। ঘরের জন্য সর্বপ্রথম এই পবিত্র গ্রন্থটি এনেছে সে, তারপর বাদবাকি সবকিছু এনেছে। হুমায়রার বিস্ময় দৃষ্টি কৃষাণের এগিয়ে আসা পদযুগলেই নিবদ্ধ। তার তাকিয়ে থাকার মাঝেই সামনে এসে বসলো মানুষটা। তার হাতে পবিত্র গ্রন্থটি দিয়ে বলল, এই নে, আমার পবিত্র নারীর ঘর এই পবিত্র বস্ত্রহীন একেবারেই বেমানান, তাই সর্বপ্রথম এটিই ঘরে আনছে। হুমায়রার ঠোঁটে মুচকি হাসি ফুটল। আগ্রহী কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আপনি শিখবেন না কোরআন তিলাওয়াত? হুম, শুরু থেকে শেখার জন্য যা যা প্রয়োজন সব আজকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আগামীকাল থেকে শিখবো। হুমায়রা প্রয়োজনীয় দোয়া দরুদ পাঠ করে কোরআন খুলে আরবি ও বাংলা উচ্চারণ অর্থ সহ একটি নুরানি কোরআন সে পড়া শুরু করে। আর কৃষাণ তা মনোযোগ সহকারে শুনে। 6 মাসের ভারী পেট নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে ইকরা। মাত্রই নামাজ ও কোরআন তেলাওয়াত করে উঠেছে সে। উমর মসজিদ থেকে এখনো ফেরেনি। আজকাল প্রায় সময়ই বিষণ্ণতায় কাটে তার। উমর যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ বিষণ্ণতা তেমন একটা গ্রাস করতে পারে না। সে ক্ষণিকের জন্য বাইরে গেলেই মলিন মুখ নিয়ে ভাবনায় ডুব দেয় মেয়েটা। মায়ের সাথে কথা হয় না, দেখা হয় না বহুদিন। সাথে প্রিয় সখী ও ভাইয়ার কোনো খোঁজ আজও পায়নি। কৃষাণের নাম্বার সবসময় বন্ধ পায়। শতবার চেষ্টা করেও উত্তর একটাই আসে, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। জিনিয়ার প্রতি মনটা ভয়ানক বিষিয়ে আছে। তাকে সামনাসামনি পেয়ে কিছু কথা শোনালে হয়তো একটু শান্তি পেত, কিন্তু সেই উপায়ও নেই। মায়ের প্রতি থাকা অভিমানের পাহাড় ভেঙে ও বাড়িতে আর পা দেওয়ার ইচ্ছে নেই। যেদিন তার সখীকে ফিরিয়ে আনতে পারবে সেদিনই সে বাড়িতে পা রাখবে সে। কি থেকে কি হয়ে গেল তার পরিবারটা ভাবতেই কান্না পেল মেয়েটার। চোখের পানি গাল বেয়ে পড়ার আগেই শুনতে পায় স্বামীর স্বর,